ভোট বাংলায় নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো আপনারা সবাই শুনছেন, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয় সেই জনতা জনার্দনের কথা কজন শোনে? আমি পারাদীপ তাই জনতা জনার্দনের মনের হদিশ পেতে নেতা নয় জনতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি জেলা থেকে জেলায়, গ্রাম থেকে শহরে। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমি এসে পৌঁছেছি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত পটাশপুর বিধানসভা কেন্দ্রে। পটাশপুরের মানুষ তারা গত 5 বছর কি চেয়েছিল আর কি বা পেয়েছে, কতটাই বা পেয়েছে তার হদিশ নেব। একই সঙ্গে আগামী 5 বছর তারা কোন মাপকাঠিতে তাদের বিধায়ক নির্বাচন করবেন তারও খোঁজ নেব। বিজেপি তারা চক্রান্ত করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চাইছে, এটা গণতন্ত্রের প্রতি অত্যন্ত ক্ষতিকারক। সরকারি টাকায় কোনো মন্দির মসজিদ কোনোটাই কিন্তু জনগণ চায় না। জনগণ চায় মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং পূর্ত সব রাস্তাঘাট সব কিছু ঠিক থাকুক। এখানে যারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির, কালীঘাট মন্দির এগুলো বাংলার ঐতিহ্য স্থাপনের জন্য চেষ্টা করছেন। দাদা না দিদি? আমি দাদা দিদি কারো কথা বলবো না। দিদি আমাদের রাজ্যে আছে, দিদি করছে কাজ, কিন্তু দিদির কাজগুলো যারা দেখাশোনা করছে তারাই অন্যায় কাজ করছে। এই মুহূর্তে আমি পারাদীপ নেতা নয় জনতা নিয়ে রয়েছি পটাশপুরে, এবং পটাশপুরে যারা আম ভোটার, যারা সাধারণ মানুষ, জনতা জনার্দন, তারা আমাদের সঙ্গে রয়েছেন। কি ভাবছেন তারা, পটাশপুর কেমন আছে, আমি সেই প্রসঙ্গ দিয়েই শুরু করব আজকের নেতা নয় জনতা। পটাশপুর কেমন আছে? পটাশপুর ভালো নেই। আপনারা জানেন কেলেঘাই পটাশপুরের দুঃখ, সেই দুঃখ স্বাধীনতার আগে থেকে ছিল, এখনও বর্তমান। কোনো সরকারই সাধারণ মানুষের কথা ভাবছে না। পটাশপুর যে দুঃখে রয়েছে সেই দুঃখেই রয়েছে। সত্যিই কি ভালো নেই? একেবারে ভালো নেই। স্বাধীনতার আগেও ছিল না, আজও পর্যন্ত নেই। আমরা আগামী দিনে ভালো কিছু হবে এই আশায় বুক বেঁধে আছি। পটাশপুর সত্যই ভালো আছে। পটাশপুরে উন্নয়নের জোয়ার বইছে। 2011 সালের আগে 34 বছর বামফ্রন্টের অপশাসনের বিনাশ ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই কেলেঘাই নদী সংস্কার হয়েছে, বাগুই নদী সংস্কার হয়েছে। কেলেঘাই বলা হচ্ছে সংস্কার হয়েছে, মাটি চুরি হয়েছে, এবং যে সরকার এই মুহূর্তে আছে তাদের কিছু নেতৃত্বের পকেট ভারী হয়েছে, এর ব্যতিক্রম কিছু করতে পারেনি। যখন টিএমসি দলে তোমাদেরই নেতা ছিল তাপস মাঝি, ওর আমলেই মাটি চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, কয়লা চুরি, সমস্ত কিছু চুরি হয়েছে। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে কোচবিহার থেকে কাকদ্বীপ সব থেকে এটা আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে এসআইআর। অত্যন্ত পরিকল্পিত বিজেপি তারা চক্রান্ত করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চাইছে, এটা গণতন্ত্রের প্রতি অত্যন্ত ক্ষতিকারক। আমরা মনে করি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এসআইআরকে মানবে না। এসআইআরের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে উঠছে, আগামী দিনে গড়ে উঠবে। এসআইআর হচ্ছে একটা চক্রান্ত, এটা একটা বড় চক্রান্ত বাংলার মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য। আজকের বলছে রোহিঙ্গাবাদ, একটা রোহিঙ্গার নাম বাদ গেছে বলতে পারবেন? এরা হচ্ছে মিথ্যাচারের পার্টি, প্রত্যেকটা বছর মানুষকে হ্যারাসমেন্ট করে, এটাই হচ্ছে এদের কাজ। আমরা শরণার্থীদের পক্ষে, কিন্তু আমরা বিদেশি বিধর্মীয়রা যারা আমার দেশে অবৈধভাবে ঢুকবে, খাবে আর খাগড়াগড়ে বোমা বানানোর জন্য তৈরি হবে, তাদের জন্য পশ্চিমবাংলার মাটি নয়। এসআইআর ছাড়াও এবার রাজ্য রাজনীতিতে বা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আরও একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে এই বঙ্গে। কি সেই ট্রেন্ড? মন্দির মসজিদের রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাওয়া। সরকারি টাকায় কোনো মন্দির মসজিদ কোনোটাই কিন্তু জনগণ চায় না। জনগণ চায় মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং পূর্ত সব রাস্তাঘাট সব কিছু ঠিক থাকুক, কিন্তু সেটা দুটো সরকারই ঘোটালা করে দিচ্ছে। কেউ বলছে জগন্নাথ মন্দির করছি, কেউ বলছে রাম মন্দির করছি, আবার ওদিকে হুমায়ুন কবির আবার বলছে নাকি মসজিদ করবেন। এখানে যারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির, কালীঘাট মন্দির এগুলো বাংলার ঐতিহ্য স্থাপনের জন্য চেষ্টা করছেন। তিনি যেমন বাংলায় উন্নয়ন করছেন, বাংলার প্রত্যেকটি সম্প্রীতির বাতাবরণ তৈরি করার জন্য তিনি সেটা চেষ্টা করছেন।
2021-এর আগে থেকে রাজ্য সরকার বিভিন্ন সরকারি প্রকল্প ঘোষণা করেছে। তার মধ্যে স্বাস্থ্যসাথী রয়েছে, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, তার মধ্যে কন্যাশ্রী রয়েছে, কৃষক বন্ধু রয়েছে, এমন বেশ কিছু প্রকল্প রয়েছে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সর্বাধিক চর্চা যে দুটি প্রকল্পকে ঘিরে, তার একটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, অন্যটি হচ্ছে যুবসাথী। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো হয়েছে ঠিক ভোটের আগে আগে, এবং যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে। বাংলার মানুষ, পটাশপুরের মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ, তারা কি চোখে দেখছেন এই প্রকল্পকে? ভোটের চমক, নাকি মানুষ সত্যিই সুফল পাচ্ছে? যদি সরকার সত্যিকারে জনদরিদ্র হতো তাহলে 15,000 করে টাকা দিত। আমরা 1,500 টাকা যে দিচ্ছে সরকার, আরও বেশি করে দিক আমরা চাই, যাতে একটা পরিবার সুস্থ সুন্দরভাবে বেঁচে খেয়ে পরে বাঁচতে পারে। এই প্রত্যাশা আমরা সরকারের কাছে করছি, কেন সরকারের যেটা দেওয়া দরকার কাজ, চাকরি, সেই কাজ এবং চাকরি কিছুই দিতে পারছে না, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার। এটা একমাত্র ভোটের চমক। মানুষ সত্যিই কোনো সুফল পায়নি। ফলে ভাতা নয়, কাজ চাই। বাড়িতে আমার ছেলেটা কাজ করে 30,000 টাকা মাথা উঁচু করে ইনকাম করবে, সেই পরিবেশটা চাই। যুবসাথীর ব্যাপারে যে অভিযোগটা উঠে এসেছে, আমি তো একজন বেকার ছেলে, আমাকে মাসে যদি 1,500 টাকা করে একটা সরকারি যদি আমি যদি সাহায্য পাই, সেই টাকাতে আমি কি করি বা আমরা কি করব? একটা চাকরির ফর্ম ফিল আপ করতে হলে যে টাকাটা লাগে সেটা আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো। টোটো ভাড়া করে, বাস ভাড়া করে যে আমরা দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করতে পাই, আমাদের ফর্ম ফিল আপ করতে যেতে হয়, তার জন্য আমরা কিন্তু সাহায্য পাচ্ছি। পূর্ব মেদিনীপুর মানেই শুভেন্দু অধিকারীর গড়। এবারে 2026-এর নির্বাচনে এই শুভেন্দু অধিকারী ফ্যাক্টর, সেটা কি কাজ করবে, নাকি 2021-এর মতো এবারেও একই ধারায় বইবে পূর্ব মেদিনীপুর? অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীকে কেউ বিশ্বাস করেন। আপনারা জানেন, ক্লিপ খুললে পাবেন বিজেপি দূর হটো বিভিন্ন ক্লিপে ঘুরে বেড়ায়। আজকে সে বিজেপির নেতা হয়েছে এবং পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করেছে, সেখানে শুভেন্দু অধিকারের সবচেয়ে বেশি অবদান, সেটা অত্যন্ত ভয়ঙ্কর, সেটা পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত দুর্ভাগ্যের। শুভেন্দু অধিকারী গড় বলে কিছু নেই এখানে, শুভেন্দু বলে কিছু নেই। তিনি সর্বদাই মিথ্যাচার করেন, আর তিনি হচ্ছে সব থেকে দুর্নীতির বড় গাছ, গেড়ু। ওই দুর্নীতির গেড়ুকে যদি উপড়ে ফেলা যায়, তাহলে এই পশ্চিমবাংলা বেঁচে যাবে। শুভেন্দু ম্যাজিক কাজ করবে 2026-এ? অবশ্যই। পশ্চিমবাংলার রাজনীতিতে চিরকালই মেদিনীপুর স্থান দখল করে এসছে। ফলে মেদিনীপুরের গড়ে আমরা 2024-এর লোকসভাতে প্রমাণ করে দিয়েছি। 16টার 15টা। 10-এ কত নম্বর দেবেন? 10-এ 0। কারণ কামদুনি থেকে, পার্ক স্ট্রিট থেকে আরম্ভ করে, আমার অভয়া থেকে আরম্ভ করে, আমার হচ্ছে মেয়েটা তামান্না, কোনো বিচার পায়নি। অঘটন ঘটবে, কিন্তু দুষ্কৃতির বিচার হবে, শাস্তি হবে। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী বাংলাতে কিন্তু নারী সুরক্ষা 1 নম্বরে আছে। এর থেকে আমি আর কি বলবো? আর অভয়ার কথা বলছে, অভয়ার কিন্তু প্রথমে ইনভেস্টিগেশন কিন্তু আমাদের রাজ্য পুলিশ করেছিল, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল। তারপরে কি হলো? সিবিআই হাতে তদন্ত চলে গেল, তারপরে কিন্তু আমরা আর কোনো সুরাহা পাইনি। আর সেই অভয়ের মা আজকে দেখলাম বিজেপির হাতে বিক্রি হয়ে প্রার্থী হয়েছে। কি মনে হচ্ছে এবার, দাদা না দিদি? দাদা হোক আর দিদি হোক, জনগণ চাইবে সুবিচার বা জনগণ চাইবে সুশাসন বা সুব্যবস্থা। দাদা না দিদি? আমি দাদা দিদি কারো কথা বলবো না। কেন বলবো না? দিদি আমাদের রাজ্যে আছে, দিদি করছে কাজ, কিন্তু দিদির কাজগুলো যারা দেখাশোনা করছে তারাই অন্যায় কাজ করছে, দিদিকে দোষ দিচ্ছে। পটাশপুরের মানুষ কোন ইস্যুতে এবার ভোট দেবে, কি মাথায় রেখে ভোট দেবে? নারী সুরক্ষা, আইন শৃঙ্খলা, কর্মসংস্থান এবং রাজ্যে সঠিক উন্নয়ন। সার্বিক উন্নয়নের কথা ভেবে এবার অবশ্যই আমরা ভোট দেব। তবে এসআইআরের যেই বঞ্চনা, এ বঞ্চনাও কিন্তু মানুষ মনে রাখবে। পটাশপুরে উন্নয়ন হচ্ছে, শান্তি হচ্ছে, উন্নয়ন আর শান্তির পক্ষেই ভোট দেবে। কেমন বিধায়ক চায় পটাশপুর, খুব সংক্ষেপে জানতে চাইবো। সার্বিক উন্নয়নের পরিকাঠামো যিনি তৈরি করতে পারবেন, তিনি হচ্ছে আমাদের পটাশপুরের হচ্ছে প্রাক্তন সেনাকর্মী তপন মাইতি মহাশয়। ওনার হাতেই আমরা হচ্ছে ওনাকেই সমর্থন করে ভোট। পটাশপুরে আমার তেমন মানুষকে চাইবে যারা বিপদে আপদে মানুষের কাছে দাঁড়াবে এবং বিভিন্ন গণ আন্দোলনের পক্ষে যারা থাকবে, সেরকম মানুষকেই পটাশপুর চাইবে। দুর্নীতিমুক্ত সৎ চরিত্র, যারা সত্যিকারের জনজীবনের সমস্যা নিয়ে আন্দোলন করে, সেই মানুষ চাইবে পটাশপুরের মানুষ। জনগণের কাছে সঙ্গে থাকেন যিনি, আমাদের পীযূষবাবু, পীযূষকান্তি পণ্ডা, তিনি চাষির ছেলে, সাদামাঠা ঘরের ছেলে, আমরা তাকেই ভোট দেব। পরপর 3 বার পটাশপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, কিন্তু 2026 এবার মূলত ত্রিমুখী কঠিন লড়াইয়ের সামনে পটাশপুর। একদিকে তৃণমূল কংগ্রেসের পীযূষ পাণ্ডা, অন্যদিকে বিজেপির তপন মাইতি, আরেকদিকে বামপন্থী প্রার্থী
সৈকতগিরি। ত্রিমুখী লড়াইতে আগামী 23শে এপ্রিল কোন দিকে রায় দেয় পটাশপুর, সেদিকে তো আমাদের নজর থাকবেই। আপাতত পটাশপুর থেকে বিদায় নিচ্ছি আমি পারাদীপ, আজকের নেতা নয় জনতা নিয়ে। দেখা হবে নতুন কোনো বিধানসভা কেন্দ্রে, নতুন কোনো জেলায়, নতুন কোনো ক্ষেত্রে।